বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাতুয়েল হাজী আব্দুল লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ এর পক্ষ থেকে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুন নাহার, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, মাতুয়েল হাজী আব্দুল লতিফ ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে সমাজকর্ম প্রশাসন এবং সামাজিক কার্যক্রম নিয়ে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব সমাজকর্ম গবেষণা নিয়ে। চলো আমরা আমাদের পাঠে ফিরে যাই। সমাজকর্ম প্রশাসন, কার্যক্রম ও গবেষণা পদ্ধতি, এটি ষষ্ঠ অধ্যায়ের সর্বশেষ টপিকটি হচ্ছে গবেষণা পদ্ধতি। এসো আমরা আমাদের পাঠে ফিরে যাই। আজকের পাঠ শেষে তোমরা লার্নিং আউটকাম হিসেবে গবেষণার ধারণা ব্যাখ্যা করতে পারবে, সমাজকর্ম গবেষণার ধারণা ব্যাখ্যা করতে পারবে, সমাজকর্ম গবেষণার ধাপ বিশ্লেষণ করতে পারবে, সমাজকর্ম গবেষণার ধাপ অনুসরণ করে যে কোনো সমস্যার উপরে গবেষণার প্রস্তাবনা তৈরি করতে পারবে। এসো তাহলে আমরা বিস্তারিত জেনে নেই। গবেষণা। গবেষণার ইংরেজি প্রতিশব্দ হলো রিসার্চ। এখানে দুটি শব্দ, রি অর্থ পুনরায় এবং সার্চ অর্থ অনুসন্ধান, এর সংযুক্তির ফলে উদ্ভব হয়েছে গবেষণা। অর্থাৎ কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে পুনঃ পুনঃ অনুসন্ধানই হলো গবেষণা। অন্যভাবে বলা যায়, গবেষণার ক্ষেত্রে নতুন কিছু যোগ করা, সাধারণভাবে কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে সুশৃঙ্খল ও প্রাসঙ্গিক তথ্য সংগ্রহের বৈজ্ঞানিক ও সুশৃঙ্খল অনুসন্ধানকেই গবেষণা বলে। একটু সহজভাবে বলা যায়, কোনো বিষয়ের তথ্য সংগ্রহ ও জ্ঞান আহরণের জন্য বৈজ্ঞানিক অনুসন্ধান প্রক্রিয়াকেই গবেষণা বলে। গবেষণার মাধ্যমে পুরাতন জ্ঞানকে যাচাই, নতুন জ্ঞান সৃষ্টি এবং বিশেষ সমস্যা প্রকৃতি সম্পর্কে জানা যায়। সামাজিক গবেষণা সম্পর্কে পি.বি. ইয়ং বলেছেন, সামাজিক গবেষণা যৌক্তিকতা, কৌশল প্রয়োগের বৈজ্ঞানিক উপায় হিসেবেই সংজ্ঞায়িত করা যায়, যার লক্ষ্য হচ্ছে নতুন আবিষ্কার ও পুরাতন তথ্যের যাচাই, তাত্ত্বিক কাঠামো নির্মাণের জন্য পরিস্থিতি বিশ্লেষণ, আন্তঃসম্পর্ক নির্ণয়, কারণ ব্যাখ্যাকরণ, মানব আচরণে নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য তথ্যের জন্য বৈজ্ঞানিক কৌশল, ধারণা ও তত্ত্বের উন্নয়ন সাধন। এই হচ্ছে গবেষণা। সমাজকর্ম গবেষণা। এসো তাহলে সমাজকর্ম গবেষণা কি সে সম্পর্কে বিস্তারিত জানি। পেশাদার সমাজকর্মের যে বিশেষ প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে সমাজ, সামাজিক সমস্যা, সমস্যার প্রভাব ও কারণ নির্ণয় এবং সমাজকর্ম সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সুশৃঙ্খল অনুসন্ধান চালানো হয়, তাকে সমাজকর্ম গবেষণা বলে। ফ্রিডল্যান্ডার এ সম্পর্কে বলেছেন, সমাজকর্ম গবেষণা হচ্ছে সমাজকর্ম সংগঠন, কার্যাবলী ও পদ্ধতি সমূহের যথাযথ তথ্য অনুসন্ধান এবং এগুলোর বৈজ্ঞানিক পরীক্ষামূলক বৈধতা যাচাই, যার মাধ্যমে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, ধারণা এবং তত্ত্বসমূহের কার্যকারিতা যাচাই, সাধারণীকরণ ও প্রসার ঘটে থাকে। বাস্তব সমস্যার প্রেক্ষিতে সমাজকর্ম গবেষণার সূত্রপাত হয়। এর উদ্দেশ্য হচ্ছে সামাজিক নীতি, পরিকল্পনা ও সমাজ কল্যাণ কর্মসূচির জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা। সমাজকর্মের সাথে সংশ্লিষ্ট প্রশ্ন ও সমস্যার সমাধান নিরূপণের জন্য সমাজকর্মের জ্ঞান ও প্রত্যয়সমূহের বিস্তৃত সাধন এবং সাধারণীকরণের জন্য সুসামঞ্জস্যপূর্ণ অনুসন্ধান সমাজকর্ম গবেষণার উদ্দেশ্য। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা গবেষণা এবং সমাজকর্ম গবেষণা সম্পর্কে জেনেছ। এসো তাহলে এবার সমাজকর্ম গবেষণা পরিচালনার ক্ষেত্রে যেই ধাপগুলো অনুসরণ করেই বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা হয়, সেই ধাপগুলো সম্পর্কে জানবে।
এই ধাপগুলো যেই সিরিয়াল অনুযায়ী উল্লেখ করা হয়েছে তোমরা চেষ্টা করবে সেই সিরিয়ালটি ধরে রাখতে, কারণ গবেষণার ক্ষেত্রে অবশ্যই সর্বপ্রথমেই কিন্তু সমস্যা চিহ্নিত করতে হবে। এখন তোমরা যদি সর্বপ্রথম সমস্যা চিহ্নিতকরণ কথাটি উল্লেখ না করে গবেষণার প্রস্তুতি কথাটি লিখো তাহলে কিন্তু হবে না। তাই অবশ্যই খেয়াল রাখবে যেই ধাপগুলো যেই সিরিয়ালটা অনুসরণ করা হয়েছে ঠিক তোমরাও সেই সিরিয়ালটা অনুসরণ করবে। এসো তাহলে বিস্তারিত জানি। সমাজকর্ম গবেষণার সর্বপ্রথম ধাপই হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ। গবেষণার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে কোনো এলাকা বা বিষয় নিয়ে গবেষণা করা হবে তা চিহ্নিত করা। যে অবস্থা বিষয়টি সমাজে ক্ষতিকর প্রভাব ফেলছে অথচ সে সম্পর্কে জ্ঞান ও তথ্য সীমিত, সাধারণত সেসব বিষয় নিয়ে চিন্তা করাই এই স্তরের মূল লক্ষ্য। সমস্যা নির্বাচন, এটি গবেষণার দ্বিতীয় ধাপ। এ পর্যায়ে শনাক্তকৃত সমস্যাগুলোর মধ্যে থেকে গুরুত্ব অনুযায়ী একটি বা দুটি সমস্যা নিরসন করা হয়। তবে সামাজিক প্রয়োজনীয়তা, গবেষণার সুবিধা অসুবিধা, সমস্যার প্রকৃতি ও প্রভাব এবং সমাধান যোগ্যতা বিবেচনার পর সমস্যা নির্বাচন করতে হয়। গবেষণার প্রস্তুতি, যে বিষয়ে গবেষণা করা হবে সে বিষয়ে প্রাথমিক তাত্ত্বিক জ্ঞান অর্জন করা গবেষকের জন্য অপরিহার্য। তাই তাদের সংশ্লিষ্ট বিষয়ে প্রবন্ধ, পত্রপত্রিকা ও অন্যান্য উৎস থেকে জ্ঞান অর্জন করতে হয়, যা সুষ্ঠু গবেষক সহায়ক হিসেবে কাজ করে। সাহিত্য সমীক্ষা, যে বিষয়কে কেন্দ্র করে গবেষণা পরিচালিত হচ্ছে সে বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। সেহেতু সংশ্লিষ্ট বিষয়কে কেন্দ্র করে যেসব গবেষণা তথ্য, লেখা বা জ্ঞান রয়েছে সেগুলো সম্পর্কে অধ্যয়ন তথা পরিচিতি লাভ করা প্রয়োজন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি জনসংখ্যা সমস্যা। জনসংখ্যা সমস্যা নিয়ে এর আগেও বহু গবেষণা পরিচালিত হয়েছে। নতুন কোনো কিছু সম্পর্কে জানতে হলে বা জনসংখ্যার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে হলে অবশ্যই অতীতের যে সকল গবেষণা বা জনসংখ্যা বৃদ্ধির পেছনে দায়ী কারণ সম্পর্কিত গবেষণাগুলো পরিচালিত হয়েছে সেগুলো সম্পর্কে ধারণা লাভ করতে হবে। এই ধারণা নেওয়াটাই হচ্ছে সাহিত্য সমীক্ষা। অনুমান গঠন ও উদ্দেশ্য নির্ধারণ, যে বিষয়ে গবেষণা করা হচ্ছে সে বিষয়কে কেন্দ্র করে গবেষক এক বা একাধিক অনুমান গঠন করে এবং অনুমান যাচাই করার মাধ্যমে নির্বাচিত ফলাফল অর্জন করতে সক্ষম হয়। বস্তুত অনুমান গবেষণার লক্ষ্যে পৌঁছানোর দিক নির্দেশনার কাজ করে থাকে, তবে সকল গবেষণাতেই অনুমান থাকবে তেমন বাধ্যবাধকতা নেই। কেবলমাত্র উদ্দেশ্য নির্ধারণ করে তার ভিত্তিতে গবেষণা কার্যকরী চালনা করতে পারে। গবেষণার নকশা তৈরি, এই স্তরে গবেষক সার্বিক পরিকল্পনা তৈরি করে। এর মূল বিষয়বস্তু হচ্ছে প্রকল্পের সঙ্গে যারা কাজ করবে, যাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে তাদের প্রকৃতি, সংখ্যা, বৈশিষ্ট্য ইত্যাদি নির্ধারণ করা। এছাড়া গবেষণার যৌক্তিকতা তুলে ধরা, বিভিন্ন প্রত্যয় ব্যাখ্যা প্রদান ও চলক নির্ধারণ, সময় ও অর্থ বাজেট তৈরি সহ গবেষক প্রভৃতি কাজের প্রক্রিয়া নির্ধারণ করে থাকেন। তথ্য সংগ্রহের পদ্ধতি নির্বাচন, কি ধরনের তথ্য কাদের কাছ থেকে কিভাবে সংগ্রহ করা হবে তার ভিত্তিতে তথ্য সংগ্রহের পদ্ধতি নির্ধারণ করা হয়। সমাজকর্ম গবেষণার ক্ষেত্রে সাধারণত প্রশ্নপত্র, শিডিউল, সাক্ষাৎকার, পর্যবেক্ষণ, কেস স্টাডি পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। পূর্ব পরীক্ষা ও পরিমার্জন, তথ্য সংগ্রহের যে পদ্ধতি গবেষক নির্ধারণ করলেন তা গবেষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও প্রাসঙ্গিক এবং উত্তরদাতার কাছে তা যাচাইয়ের জন্য মূল তথ্য সংগ্রহের আগে কিছু সংখ্যক নমুনা নিয়ে তথ্য সংগ্রহ, পূর্ব পরীক্ষণ এবং তার ভিত্তিতে তিনি সম্ভবপর পরিবর্তন করে থাকেন। তথ্য সংগ্রহ, তথ্য সংগ্রহের যে পদ্ধতি নির্ধারণ ও পূর্ব পরীক্ষণ এবং পরিমার্জন পরপরই তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। নির্দিষ্ট সময়ের ব্যবধানে পদ্ধতিগতভাবে তথ্য সংগ্রহের মাধ্যমে এ স্তরের সমাপ্তি ঘটে। গবেষক নিজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই কাজের তদারকি করেন। তথ্য প্রক্রিয়াজাতকরণ ও বিশ্লেষণ,
সংগৃহীত তথ্য সম্পাদনা ও অনুমানের সঙ্গে কতটা সংগতিপূর্ণ তা দেখা এই স্তরের অন্যতম কাজ। এছাড়াও তথ্যসমূহের শ্রেণীবিন্যাস, সাধারণীকরণ এবং বিভিন্ন পরিসংখ্যান পদ্ধতি ব্যবহার করে বিশ্লেষণ ও কার্যকরণ সম্পর্কে নির্ণয় করা হয়ে থাকে। গবেষণার ফলাফল প্রকাশ। গবেষণার সর্বশেষ স্তর হচ্ছে ফলাফল উপস্থাপন করা। প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে গবেষক যে সিদ্ধান্তে উপনীত হন তা জনসমক্ষে প্রকাশ করাই হচ্ছে এই স্তরের অন্যতম কাজ। গবেষণার ফলাফল সাধারণত বই, চার্ট, ম্যাপ, রেখাচিত্র ও সারণীর মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। গবেষণা প্রস্তাবনা। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা সমাজকর্ম গবেষণার ধাপগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছ। এখন আসলে আমরা দেখি যে গবেষণার এই ধাপ অনুসরণ করে সমাজ গবেষণার ক্ষেত্রে গবেষক যে কোনো সামাজিক সমস্যা নিরসনের ক্ষেত্রে কিভাবে গবেষণার প্রস্তাবনা তৈরি করে। তার আগে জেনে নেই গবেষণা প্রস্তাবনা কি। সমাজ গবেষকরা গবেষণার মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানের চেষ্টা করেন। গবেষককে কাজে নামার আগে তার গবেষণা সংক্রান্ত ধারণা, পরিকল্পনা ও কর্মকৌশলকে লিখে ফেলতে হয়। এটি অনেক ক্ষেত্রে আবশ্যক হয়ে দাঁড়ায়, কারণ গবেষক কি বিষয়ে, কিভাবে বা কোথায় গবেষণা করতে চান তা অনুমোদনের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে পেশ করতে হয়। সুতরাং গবেষণা প্রস্তাবনা হলো সংক্ষিপ্ত অথচ সুলিখিত একটি দলিল, যার মাধ্যমে গবেষণার বিষয়বস্তু থেকে শুরু করে প্রতিবেদন প্রণয়ন এর সার্বিক পরিকল্পনা পর্যায়ক্রমে উল্লেখ থাকে। অর্থাৎ সহজভাবে বলা যায়, কোনো গবেষণা কাজ করার জন্য আনুমানিক অর্থ, বাজেট ও প্রয়োজনীয় সময়ের বণ্টন দেখিয়ে কর্তৃপক্ষের কাছে ওই গবেষণা করার অনুমতি চেয়ে যে প্রস্তাব উপস্থাপন করা হয় তাকেই গবেষণার প্রস্তাবনা বলে। এ হলো গবেষণার প্রস্তাবনা। শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা দেখে নেই যে এই গবেষণার ধাপ অনুসরণ করে কিভাবে একজন গবেষক গবেষণার প্রস্তাবনা তৈরি করেন বা গবেষণার ধাপসমূহ। গবেষণা প্রস্তাবনা তৈরির ধাপ। শিক্ষার্থীরা, গবেষণা প্রস্তাবনা তৈরির ধাপগুলোর ভিতরে সর্বপ্রথম যেই ধাপটি তোমরা দেখতে পাচ্ছ তা হচ্ছে কি গবেষণা শিরোনাম। অর্থাৎ গবেষক যে বিষয়ে গবেষণা পরিচালনা করবেন তার একটা শিরোনাম উল্লেখ করা থাকবে। যেমন ঢাকা শহরে শিশু শ্রমিকদের আর্থসামাজিক অবস্থা একটি সামাজিক সমীক্ষা। গবেষক ঢাকা শহরে যে শিশু শ্রমিক রয়েছেন তাদের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে জানার জন্য মূলত এই গবেষণাটি পরিচালনা করছেন। দ্বিতীয় ধাপ, গবেষণার বিষয় সম্পর্কে ভূমিকা। প্রস্তাবিত গবেষণার বিষয় সম্বন্ধে একটি সাধারণ বিবরণ দিতে হবে। বিষয়টি গুরুত্ব কতটুকু, এর সাথে জড়িত সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয়তা প্রভৃতি বিষয় এখানে স্থান লাভ করবে। ভূমিকার মধ্যে গবেষণার বিষয়ে বিস্তারিত বর্ণনা থাকে এবং এটি যে একটি সমস্যা বা এই গবেষণার প্রয়োজন রয়েছে তার যথার্থতা ফুটে ওঠে। যেমন ঢাকা শহরে বস্তিবাসীদের স্বাস্থ্যগত অবস্থা। এই শিরোনামে গবেষক গবেষণা করতে চাইলে প্রথমেই বস্তিবাসী ও তাদের স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে বিস্তারিত বর্ণনা ভূমিকাতে উল্লেখ করবেন। এখানে ঢাকা শহরে বস্তির অবস্থা এবং বস্তিতে যারা বসবাস করে তাদের আর্থসামাজিক অবস্থা এবং স্বাস্থ্যগত অবস্থা প্রভৃতি এই ভূমিকায় উল্লেখ থাকে। তৃতীয় ধাপটি হচ্ছে গবেষণার উদ্দেশ্য। যে কোনো কাজ করার ক্ষেত্রে অবশ্যই উদ্দেশ্য থাকে। একজন গবেষক যখন তার গবেষণা পরিচালনা করেন সেই গবেষণারও উদ্দেশ্য রয়েছে। গবেষণা কতগুলো উদ্দেশ্যকে কেন্দ্র করেই পরিচালিত হয়। উদ্দেশ্যহীনভাবে কোনো গবেষণা পরিচালিত হতে পারে না।
গবেষণার উদ্দেশ্য হতে প্রত্যয় ও চলক নির্বাচন করা হয় এবং পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ও চলকের পরিমাপের মাধ্যমে গবেষণার উদ্দেশ্য কতটা অর্জিত হলো তা বিচার বিশ্লেষণ করা হয়। গবেষণার উদ্দেশ্য সাধারণত দুই ধরনের হয়ে থাকে: মুখ্য উদ্দেশ্য ও সুনির্দিষ্ট উদ্দেশ্য। মুখ্য উদ্দেশ্য সংক্ষিপ্ত হয়ে থাকে এবং সুনির্দিষ্ট উদ্দেশ্য সহজ সরল বিস্তারিত সুস্পষ্টভাবে উল্লেখিত হয়ে থাকে। অনুকল্প গঠন। গবেষণা যদি কোনো অনুকল্প যাচাইয়ের উদ্দেশ্যে করা হয় তবে তা সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। অনুকল্প বিভিন্ন উৎস হতে গঠিত হতে পারে। গবেষণার জন্য অত্যন্ত সচেতনতার সাথে অনুকল্প গঠন করতে হয় এবং তা গবেষণার প্রস্তাবনায় সুস্পষ্টভাবে উল্লেখ করতে হয়। যেমন ঢাকা শহরের শিশু শ্রমিকদের আর্থসামাজিক অবস্থা একটি সামাজিক সমীক্ষা। এই বিষয়ের উপর বিভিন্ন পত্রপত্রিকায় ঢাকার বিভিন্ন স্থানে শিশু শ্রমিকদের উপর নির্যাতন, শ্রম, শোষণ, দমন ইত্যাদি খবরের ভিত্তিতে অনুকল্প করা হয়। শিশু শ্রমিকদের অধিকার যথাযথভাবে সংরক্ষিত হচ্ছে না। তাছাড়া এক্ষেত্রে শিশু আইন ও শিশু শ্রম সম্পর্কিত আইনকেও লঙ্ঘন করা হচ্ছে। প্রত্যয়সমূহের কার্যকরী সংজ্ঞা প্রদান। গবেষণায় ব্যবহৃত প্রত্যয়সমূহের সংজ্ঞা প্রদান করা হয় এই ধাপে। প্রত্যয়গুলো সেই গবেষণায় কি অর্থে ব্যবহৃত করা হবে তার ব্যাখ্যা দিতে হবে। একটি গবেষণা একটি প্রত্যয়কে গবেষক কোন অর্থে ব্যবহার করবেন এবং এর পরিধি কতটুকু ব্যাপ্ত তা এই সংজ্ঞা দ্বারা নির্দিষ্ট করা হয়। যেমন বলতে পারি যে ঢাকা শহরের শিশু শ্রমিকদের আর্থসামাজিক অবস্থা। এক্ষেত্রে ঢাকা শহরের বর্তমান অবস্থা, শিশু শ্রমিক কারা এবং আর্থসামাজিক অবস্থা বলতে কোন দিকটি বোঝাচ্ছি সে সম্পর্কে বিস্তারিত সংজ্ঞা প্রদান করা থাকবে গবেষণার প্রস্তাবনায়। গবেষণায় ব্যবহৃত পদ্ধতি। গবেষণার যৌক্তিকতা। গবেষক যে গবেষণাটি করতে আগ্রহী তা করার পেছনে কি যৌক্তিকতা রয়েছে তা সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সাধারণত যে বিষয়গুলোকে কেন্দ্র করে গবেষণার যৌক্তিকতা বিচার করা হয় তা হলো লব্ধ জ্ঞান বিস্তারের সহায়ক হবে কিনা, কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রাথমিক জ্ঞানের ভিত্তি হবে কিনা, জাতীয় নীতি পরিকল্পনার সহায়ক হবে কিনা ইত্যাদি। গবেষণার ব্যবহৃত পদ্ধতি। গবেষণায় যে সকল পদ্ধতি ব্যবহার করা হবে এই পর্যায়ে তা উল্লেখ করতে হবে। এক্ষেত্রে যে বিষয়গুলো সুনির্দিষ্ট করতে হবে তা হলো এলাকা। কোন এলাকায় গবেষক গবেষণা পরিচালনা করবেন। এলাকা বা স্থান। গবেষণা এলাকা নির্ধারণ একটি সমীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ। গবেষণা কাজ শুরু করার পূর্বে নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান প্রকাশ এবং এর সাথে মানচিত্র প্রদান করতে হয়। যেমন ঢাকা মেট্রোপলিটন এলাকায় 14টি থানার সকল বস্তি এলাকার অন্তর্ভুক্ত হলে তা হবে উক্ত গবেষণার এলাকা। নমুনা এবং নমুনায়ন। গবেষণার তথ্যাদি বা সমগ্র কি হবে তা গবেষণা প্রস্তাবনায় উল্লেখ করতে হবে। অর্থাৎ সমগ্রকের প্রতিটি একক হতে তথ্য সংগ্রহ করা হবে বা সমগ্রের থেকে নমুনা নির্বাচন করে তথ্য সংগ্রহ করা হবে এবং তথ্য বিশ্লেষণের একক কি হবে তার বিস্তারিত গবেষণার প্রস্তাবনায় তুলে ধরতে হবে। গবেষণা যদি নমুনা ভিত্তিক হয় তাহলে নমুনায়ন কৌশল, নমুনার আকার ইত্যাদি সম্পর্কে প্রস্তাবনায় বিস্তারিত বিবরণ উল্লেখ করতে হবে। তথ্য সংগ্রহের পদ্ধতি। তথ্য সংগ্রহ বিভিন্ন পদ্ধতি রয়েছে। গবেষক প্রয়োজন সাপেক্ষে এক বা একাধিক পদ্ধতি অবলম্বন করতে পারেন। তবে কোন উদ্দেশ্যে কোন পদ্ধতি ব্যবহার করা হবে তা সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। সাধারণত প্রশ্নপত্র, শিডিউল, সাক্ষাৎকার, পর্যবেক্ষণ, কেস স্টাডি
প্রভৃতি পদ্ধতির মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। তথ্য প্রক্রিয়াজাতকরণ ও বিশ্লেষণ। তথ্য সংগ্রহ সমাপ্তির পর কিভাবে তথ্য প্রক্রিয়াজাতকরণ ও বিশ্লেষণ করা হবে তা বর্ণনা থাকা বাঞ্ছনীয়। সংগৃহীত উপাত্তের একটি নির্দিষ্ট কাঠামো ধরে রাখতে হবে, যার ফলে গবেষণার প্রয়োজনে সেগুলো ব্যবহার এবং পর্যালোচনা করা হবে। এর দ্বারা এগুলোর পরিমাণগত পর্যালোচনা সহজতর হয়ে ওঠে। সময়সূচি। কোনো একটি গবেষণাকে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্ধারণের সময় সম্পাদনের জন্য গবেষণার একটি সময়সূচি তৈরি করা হয়। এতে গবেষণাটি সম্পাদনের জন্য পর্যায়ক্রম অনুসারে প্রধান প্রধান কাজের তালিকা তৈরি করা হয় এবং সাথে সাথে তা কত সময়ের মধ্যে সম্পাদন করা হবে তা বর্ণনা করা হয়। প্রতিবেদন প্রকাশ। গবেষণা কাজের সার্বিক অবস্থা, যৌক্তিকতা, উদ্দেশ্য, পদ্ধতি, অনুমান, সীমাবদ্ধতা, ফলাফল এবং সংশ্লিষ্ট সুপারিশ সহ একটি প্রতিবেদন তৈরি করা হবে। বাজেট। গবেষণা প্রস্তাবনা তৈরিতে বাজেটও অন্তর্ভুক্ত থাকে, কেননা একটি গবেষণায় মোট কত টাকা প্রয়োজন হবে এবং প্রত্যেকটি খাতে কত টাকা ব্যয় হবে তা পূর্ব নির্ধারিত থাকলে অপচয়ের সম্ভাবনাও কম থাকে এবং অর্থাভাবে গবেষণা বন্ধ হওয়ার সম্ভাবনাও থাকে না। শিক্ষার্থীরা, এই ছিল গবেষণার প্রস্তাবনা তৈরির ধাপ। এই ধাপসমূহ অনুসরণ করেই মূলত একটি গবেষণার প্রস্তাবনা তৈরি করা হয়। সমাজকর্ম গবেষণার গুরুত্ব। সমস্যা চিহ্নিতকরণ। সমাজকর্ম গবেষণার সর্বপ্রথম যে গুরুত্বটি আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ। বিভিন্ন প্রয়োজন ও সমস্যা সমাধানের মাধ্যমে সুখী সমৃদ্ধ সমাজ গড়ে তোলায় সমাজ কল্যাণের অন্যতম লক্ষ্য। সমাজের নানাবিধ সমস্যা বিদ্যমান, তার মধ্যে কোনো প্রয়োজন বা সমস্যা বেশি প্রকট বা আশু সমাধানযোগ্য তা নির্ধারণ করতে হয়। এক্ষেত্রে গবেষণার সহায়তা গ্রহণ অপরিহার্য। গবেষণার মাধ্যমে জনগণের সত্যিকারের চাওয়া পাওয়া এবং সমস্যা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। সম্পদ নির্ধারণ। যে কোনো সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য পর্যাপ্ত ও প্রয়োজনীয় সম্পদ অপরিহার্য। সম্পদ বস্তুগত ও অবস্তুগত উভয় ধরনের হতে পারে। গবেষণার মাধ্যমে সম্ভাব্য সম্পদ সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করা যায়, ফলে সমস্যা ও সম্পদের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে কর্মসূচি নির্ধারণ ও প্রকল্প গ্রহণ সহজতর হয়। কর্মসূচি মূল্যায়ন। সমাজের বহুমুখী প্রয়োজন ও সমস্যা মোকাবেলার লক্ষ্যে সমাজ কল্যাণ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। মূল্যায়ন গবেষণার মাধ্যমে এসব কর্মসূচির সফলতা ও ব্যর্থতা সম্পর্কে ধারণা লাভ করা যায়, ফলে কার্যকারিতা ও উপযোগিতার উপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়ন করা সম্ভব হয়। সমাজ বা জনসমষ্টি সম্পর্কে জানা। সমাজকর্মী যে সমাজ বা জনসমষ্টিতে কাজ করবেন সে সমাজ বা জনসমষ্টি সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। গবেষণার সাহায্যে তিনি ওই সমাজের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ভৌগোলিক অবস্থা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে পারেন। পরিকল্পনা প্রণয়ন। পরিকল্পনা আধুনিক সমাজ কল্যাণের জন্য এক অপরিহার্য বিষয়। গবেষণা সমাজে এবং পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দিক সম্পর্কে পূর্ণাঙ্গ ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করে পরিকল্পনা প্রণয়নে সহায়তা করে থাকে। তাই পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যায়। সমাজকর্ম প্রশাসন। বিভিন্ন সংস্থার মাধ্যমে সমাজ কল্যাণ কর্মসূচি বাস্তবায়িত হয়ে থাকে। সমাজকর্ম প্রশাসন ব্যবস্থাধীনে এসব সংস্থা পরিচালিত হয়। প্রশাসন ব্যবস্থা যত বেশি দক্ষ, নিপুণ এবং বিজ্ঞানসম্মত হয়, কর্মসূচির সফলতা বা ফলশ্রুততা তত বেশি হয়ে থাকে। আনুষঙ্গিক বিষয় তথ্য সংগ্রহ ও মতামত গ্রহণের মাধ্যমে
সমাজকর্ম প্রশাসনকে কার্যকরী করে তুলতে গবেষণার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব অপরিহার্য। পেশার মান উন্নয়ন। সমাজকর্ম পেশাদারী মান অর্জন অনেকটা গবেষণার ফলেই সার্থক হয়েছে। তাছাড়া সমাজ কল্যাণ ও সমাজকর্মের পদ্ধতিগুলোকে ফলপ্রসূ প্রয়োগে উপযোগী করে তুলতেও গবেষণার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। শিক্ষার্থীরা, এ ছিল গবেষণার গুরুত্ব। আশা করছি তোমরা আজকের পাঠ ভালোভাবে বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, আজকের পাঠে তোমাদের সাথে আমি সামাজিক গবেষণা কি, সমাজকর্ম গবেষণার সংজ্ঞা, সমাজকর্ম গবেষণার ধাপ এবং সমাজকর্ম গবেষণার ধাপ অনুসরণ করে যে কোনো সমস্যার উপর গবেষণা প্রস্তাবনা তৈরি করতে পারবে এবং সমাজকর্ম গবেষণার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি। এই ছিল সমাজকর্মের পদ্ধতি সমূহের সর্বশেষ সহায়ক পদ্ধতি। আশা করছি তোমরা আজকের পাঠটি ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।